স্যার, কিছু মনে না করলে একটা পার্সোনাল কোশ্চেন করি। সাহস তো মন্দ না। প্রশ্ন করতে চাও? আচ্ছা, করো। আপনি কি গে? হোয়াট দ্য হেল? তোমার স্পর্ধা তো কম না। আমার সাথে মজা করে এমন অবসার্ড প্রশ্ন করছো তুমি। আমি মোটেই জোক করছি না স্যার। এই কন্ট্রাক্টের এত হাইলি পার্সোনাল কাজগুলো দেখে আমার মনে হলো আপনি হয়তো গে। তোমার মতো মেয়ে যাতে আমার ত্রিসীমানায় ঘেঁষতে না পারে সেজন্য কন্ট্রাক্টে এত স্ট্রিক্ট রুলস রেখেছি আমি। আর তুমি আমার ম্যাসকিউরিনিটি নিয়ে ডাউট করছো? আজ রাতে যদি তোমার সাথে বাসর করি তবে 1 বছর ঘোরার আগেই তুমি 3 বাচ্চার মা হয়ে যাবে। নিজের বড় বোনের রিজেক্ট করা পুরুষের নামেই শেষ পর্যন্ত কবুল পড়তে হলো ইনায়েতকে। আর সেই পুরুষটি সাধারণ কেউ নন, স্বয়ং মিস্টার লর্ড আয়াজ্যাশ, যিনি কিনা আবার ইনায়েতেরই ইউনিভার্সিটির করা ক্রিমিনোলজি প্রফেসর। তার বোনের সাথে আয়াজের বিয়ের আয়োজন যখন প্রায় সম্পন্ন, তখনই ইনায়েতের বড় বোন ফ্রেয়া হঠাৎ করে পালিয়ে যায় অস্ট্রেলিয়ায়। তার সাফ কথা, সে নাকি এই বিয়ে করবে না। রয়্যাল শিকল ভেঙে সে সম্পূর্ণ স্বাধীনভাবে বাঁচতে চায়। কিন্তু ফ্রেয়া আর আয়াজের মধ্যকার সমীকরণটা বেশ চমৎকারই ছিল। দুজন দুজনের প্রতি রীতিমতো আকৃষ্ট, বলতে গেলে একটা রোমান্টিক রিলেশনশিপে ছিল তারা। দুই পরিবারের মধ্যে একটা স্ট্রং পলিটিক্যাল এবং সোশ্যাল বন্ড তৈরি করতেই এই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয়। কিন্তু ফ্রেয়ার এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তে পুরো রয়্যাল ফ্যামিলিতে শুরু হয় তোলপাড়। পরিবারের সম্মান বাঁচাতে ইনায়েতের বাবা মিস্টার ব্যারন ইভান কড়া নির্দেশ দেন ফ্রেয়ার বদলে ইনায়েতকেই এই বিয়ের দায়ভার নিতে হয়। বাবার এই নির্মম আদেশের ওপর কথা বলার কোনো অধিকারই ইনায়েতের নেই। রয়্যাল ফ্যামিলিতে জন্ম নিলেও ইনায়েতের জীবনটা কোনো রূপকথার মতো নয়। তার পজিশন একজন সাধারণ কমনারের চেয়েও শোচনীয়। রয়্যাল ট্রেডিশন অনুযায়ী মিস্টার ইভানের একাধিক স্ত্রী রয়েছে। মেন ওয়াইফ বাদে বাকিরা হলেন কনকিউবাইন। এনায়েত এবং তার যমজ ভাই ইভাদ হল কনকিউবাইনের সন্তান। রয়্যাল রক্ত তাদের শরীরেও বইছে। কিন্তু ফ্রেয়া বা মেন ওয়াইফের অন্যান্য ছেলেমেয়েরা যেমন রাজকীয় দাপট, অ্যাটেনশন আর পরিবারের ভালোবাসা পায়, ইনায়েত আর ইভাদের কপালে তার এক ফোঁটাও জোটে না। পুরোটা জীবন তারা শুধু অবহেলা আর বঞ্চনাতেই পার করেছে। আর আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই আজীবন অবহেলিত মেয়েটাকেই ফ্যামিলির প্রেস্টিজ বাঁচাতে বলির পাঠা হতে হচ্ছে। একদিকে রয়্যাল ফ্যামিলির জাঁকজমকপূর্ণ এই জটিল পলিটিক্স, অন্যদিকে নিজেরই করা প্রফেসরের সাথে স্বামী স্ত্রীর এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত সম্পর্কের শুরু, সব মিলিয়ে ইনায়েতের জীবনের এক অনিশ্চিত গোলকধাঁধার মধ্যে পড়ে গেছে। বিয়েটা তো শেষমেশ হয়ে গেছে। রয়্যাল ওয়েডিংয়ের সব গ্র্যান্ড রিচুয়ালস আর জাঁকজমক শেষে যখন বাসর ঘরের ফার্স্ট নাইট স্পেন্ড করার কথা, তখন ইনায়েতের জায়গা হয়েছে অ্যাশ ক্যাসেলের আয়াজের ঘরের লাগোয়া ব্যালকনির এক অন্ধকার কোণে। বিছানায় বসে যে নিশ্চুপ বসেছিল ইনায়েত। তখনই আয়াজ ঘরে ঢুকে কোনো বাক্য ব্যয় না করে চরম আক্রোশে শক্ত করে চেপে ধরে ইনায়েতের কবজি। ওর নরম হাতটা প্রায় পিষে ফেলার মতো অবস্থায় এক প্রকার টেনে হেঁচড়েই তাকে অন্ধকার ব্যালকনিতে এনে দাঁড় করায় সে। আয়াজের চোখে মুখে তখন তীব্র ঘৃণা আর ক্ষোভের আগুন জ্বলছে। দাঁতে দাঁত চেপে আয়াজ বলে ওঠে, তুমি আর তোমার ফ্যামিলি নোংরা গেম খেলেছো আমার সঙ্গে। তোমার স্ট্যাটাস আমার সাথে যায়? আমার লেভেলের তুমি? তোমার বড় বোন ফ্রেয়া আমাকে মিথ্যে ভালোবাসে জালে ফাঁসিয়ে ইমোশনাল ম্যানিপুলেট করে এই বিয়েটা ঠিক করেছে। আর সবটাই করেছে যাতে তোমার মতো একটা আর সবটাই করেছে যাতে তোমার মতো একটা কনকিউবাইনের মেয়েকে আমাদের রয়্যাল ফ্যামিলিতে ঢুকিয়ে দিতে পারে। ফ্রেয়া তো মিসেস লোরার মেয়ে, তার যে কোনো রয়্যাল ফ্যামিলিতে অনায়াসে বিয়ে হবে। কিন্তু তোমার তো কোনো পরিচয় নেই, তোমার তো রয়্যাল বিয়ে হবে না। তাই তোমরা এই সস্তা চালটা আমার সাথে খেললে। তাহলে ভালো করে শুনে রাখো, তুমিও আমার কনকিউবাইন হয়েই থাকবে। কনকিউবাইনদের তবু মানুষ দয়া করে সম্মান দেয়, স্পর্শ করে, ভালোবাসা দেয়।
আমি তোমাকে এর কানা করিও দেব না। নিজের ইচ্ছে রয়্যাল ফ্যামিলিতে নির্যাতিত হতে এসছো না? এবার আমি বের করব তোমার এই বিয়ের স্বাদ। ইনায়াত বরফের মতো স্থির হয়ে দাঁড়িয়ে সব শোনে। এসব পলিটিক্স আর চক্রান্তের বিন্দু বিসর্গও সে জানে না। আয়াজ সশব্দে ব্যালকনির স্লাইডিং ডোরটা বন্ধ করে দেয়। ভেতর থেকে লক করে দিয়ে রুমের লাইট অফ করে চলে যায়। অন্ধকারে ব্যালকনির ফ্লোরে নীরব হয়ে বসে থাকে ইনায়াত। আয়াজের এই অ্যারোগেন্ট বিহেভিয়ার, অবহেলা, তুচ্ছতা ছিল এসব তো তার জন্য নতুন কিছু নয়। এই রয়্যাল সোসাইটির নোংরামি তার নিত্য সঙ্গী। এসবে আর তার নতুন করে মন খারাপ হয় না। আয়াজ রয়্যাল ব্লাড দাপটে তো তার থাকবেই। সে কিভাবে ইনায়েতের মতো একটা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে সহজে মেনে নেবে? ইনায়েত খুব ভালো করেই জানতো এমন কিছুই হতে চলেছে। তার কপালের দুঃখ তো এত সহজে মোছার নয়। তবে এই বদ্ধ ব্যালকনিতে চুপচাপ বসে থাকতে ইনায়েতের একদমই ভালো লাগে না। বিয়ের সেই কয়েক কেজি ওজনের ভারী ব্রাইডাল ড্রেসটা সে আগেই বদলে একটা কমফোর্টেবল ক্যাজুয়াল আউটফিট পরে নিয়েছে। যাক, এই একটা স্মার্ট কাজ অন্তত সে করেছে। ইনায়েত আবার আড়ালে একজন জুনিয়র অ্যানালিস্ট এজেন্ট এবং সত্যটা কেউ জানে না। যেহেতু তারা এই ২ বছর ধরে মূল রয়্যাল প্যালেস থেকে আলাদা একটা সাধারণ বাড়িতে থাকে, তাই কারো জানার কথাও নয়। বাবা শুধু মাসে মাসে তাদের সার্ভাইভ করার মতো খরচটুকু দেন। ফ্রেয়ার মা মিসেস ফ্লোরা নিজের ইগো আর জেদের কারণেই তাদের রয়্যাল প্যালেসে মাথা গোঁজার ঠাঁই দেননি। অযথা ইমোশনাল হয়ে বসে না থেকে ইনায়েত ব্যালকনির রেলিং টপকায়। তারপর পাশের পাইপ দিয়ে অত্যন্ত সাবলীল আর প্রফেশনাল মুভমেন্টে নিচে গার্ডেন ল্যান্ড করে সে। স্বামী তাকে স্ত্রী হিসেবে মানছে না বলে সে সাধারণ মেয়েদের মতো ডুকরে কাঁদবে? না, হিনায়েত মোটেও তেমন মেয়ে নয়। না মানলে না মানুক, যা ইচ্ছে হোক। এসব ফালতু কারণে ইমোশনাল ব্রেকডাউন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আয়াজ মাত্র একদিনের পরিচয়ে তার ছুড়ে দেওয়া অপমানে এনায়েত কষ্ট পাবে কেন? চারিদিকের আবহাওয়া ক্রমশ ভারী হয়ে আসছে। মনে হচ্ছে ভয়ঙ্কর একটা তুফান ধেয়ে আসছে অ্যাশ ক্যাসেলের দিকে। শা শা করে বইতে শুরু করছে শীতল বাতাস। ইনায় ধীর পায়ে বিশাল গার্ডেনে হাঁটতে থাকে। খোলা মুক্ত বাতাসে বুক ভরে দীর্ঘশ্বাস নেয় সে। ঘুটঘুটে অন্ধকারে জোনাকি পোকারা লাইটের মতো উঠছে, আর ইনায়েত আনমনে সেগুলোর পিছু পিছু হাঁটছে। চারিদিকে নাম না জানা রাতের এক্সোটিক ফুলের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে বাতাসে। প্রশান্তিতে ঝড়ের পূর্বাভাস বুকে নিয়ে অন্ধকারের মাঝেই নিজের স্বাধীন ছন্দে পায়চারি করতে থাকে ইনায়াত। আয়াজ রাগে অন্ধ হয়ে ঘরের সমস্ত দামি জিনিসপত্র চুরমার করে ফেলছে। ভাঙা কাচের টুকরোয় তার নিজের হাতও খানিকটা কেটে রক্ত ঝরছে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। তার তো ফ্রেয়াকে পছন্দ ছিল। ফ্রেয়া যথেষ্ট ইন্টেলিজেন্ট আর ম্যাচিওর। অ্যাশ রয়্যাল ফ্যামিলির ক্রাউন প্রিন্সেস হিসেবে আয়াজ সবসময় একজন পারফেক্ট ওয়াইফকে চেয়েছিল। কিন্তু এখন এসব কি হচ্ছে? তার নিজের বয়স ৩১, আর তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে মাত্র ২০ বছরের এক আনম্যাচিওর বাচ্চাকে। সবচেয়ে বড় কথা, মেয়েটার কোনো স্ট্যাটাস নেই। একজন কনকিউবাইনের মেয়েকে বিয়ে করতে হলো তাকে। সিরিয়াসলি, তার ক্লাস আর রয়্যাল প্রেস্টিজ আজ কোথায় গিয়ে ঠেকলো? এসব ভাবতে ভাবতে নিজের রক্তাক্ত হাতে কোনো মতে একটা ব্যান্ডেজ জড়িয়ে আয়াজ ব্যালকনির দরজা খোলে। ইনায়েত কি করছে দেখার জন্য উকি দেয় সে। কিন্তু ইনায়েত কোথায়? ব্যালকনিতে তো কেউ নেই। মেয়েটার দুঃখে নিচে লাফিয়ে পড়ল নাকি? মরে টরে গেলে তো আজ নিজেই ভেসে যাবে। এই ভেবে আয়াজ দ্রুত ব্যালকনির রেলিংয়ের কাছে গিয়ে নিচে তাকায়। না, সেখানেও কেউ নেই। তাহলে এনায়েত গেল কোথায়? তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকাতেই আজ দেখতে পায় ক্যাসেলের বাগানে একটা অবয়ব হেঁটে বেড়াচ্ছে। ভালো করে খেয়াল করতেই সে বুঝতে পারে ওটা এনায়াত। আয়াজের তো মাথায় হাত। ও তো নিচে গেল কি করে? আয়াজ দ্রুত ক্যাসেল থেকে বেরিয়ে বাগানের দিকে ছুটে যায়। বাগানে ইনায়েত আপন মনে হাঁটছে আর ফিসফিস করে একটা নাশিদ গাইছে। তা হলো ঠিক তখনই পেছন থেকে আয়াজ গর্জে ওঠে। হ্যাঁ মেয়ে, তুমি এখানে কি করে এলে?
ইনায়েত হঠাৎ এই অপ্রত্যাশিত আওয়াজে সামান্য কপাল কুঁচকে পেছনে ঘুরে ক্যাজুয়াল গলায় বলে, এসেছি, যেভাবে আসা যায় সেভাবেই। আয়াজ ভেবেছিল ইনায়েত তাকে দেখে ভয় কাঁপবে, কিন্তু এর উল্টো রূপ থেকে আজ তীক্ষ্ণ গলায় ওয়ার্নিং দেয়। সোজা কথার 13 উত্তর দিলে জিভ কেটে নেব। বলছি কি করে এলে নিচে? ইনায়েত এই হুমকিতেও বিন্দু মাত্র বিচলিত না হয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে ব্যালকনির পাইপটার দিকে ইশারা করে বলে। ওই পাইপটা দিয়ে। আয়াজ তো হতবাক। হোয়াট ইউ মিন? তুই পাইপে নিচে নেমেছ? ইনায়েত শুধু শান্তভাবে মাথা নাড়ায়। জি। আয়াজ বিস্ময়ে একবার ইনায়েতের দিকে আরেকবার ওই পাইপটার দিকে তাকায়, তারপর ধমক দিয়ে উঠে। ফাজলামি পেয়েছ? এত লম্বা পাইপ তুমি বেয়ে নামবে কিভাবে? ইনায়েত আগের মতে নির্বিকার। কেন আসা যাবে না? আমি তো এসেছি। এখন সেটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার বিষয়। আয়াজ বিরক্ত হয়ে বলে। যথেষ্ট হয়েছে, এবার রুমে চলো। ইনায়েত সহজ সাবলীলভাবে প্রশ্ন করে। কিন্তু আমি তো একজন কনকিউবাইন। আমি তো আপনার ঘরে যেতে পারি না, তাই না? আজ দাঁত চেপে হিসহিস করে বলে। সবার সামনে তুমি অ্যাশ ফ্যামিলির ক্রাউন মিসেস, আর আমার কাছে কনকিউবাইন। চলো বলছি। কথাটা বলেই আয়াজ ইনায়েতের হাত চেপে ধরতে যায়, কিন্তু ইনায়েত এক পা পিছিয়ে গিয়ে নির্লিপ্ত গলায় বলে। আপনি তো একটু আগে বললেন আমায় স্পর্শ করবেন না, তাহলে এখন হাত ধরছেন কেন? আমি তো একা একাই যেতে পারবো। আয়াজের তো রীতিমতো মাথায় বাজ পড়ে। এই মেয়ে তো সুবিধার নয়, উল্টো আয়াজের কথাগুলোই তার দিকে ছুড়ে মারছে। আয়াজ তো ভেবেছিল রুমে যাওয়ার কথা শুনলে মেয়েটা খুশিতে গদগদ হয়ে নিজেই ওর হাত জড়িয়ে ধরবে, কিন্তু এ তো সব আয়াজের ভাবনার বিপরীতে কাজ করছে। ইনায়েতকে নিয়ে আয়াজ নিজের রুমে ফিরে আসে। ঘরে পা রাখতেই ইনায়েতের চোখে পড়ে মেঝেময় ছড়িয়ে থাকা ভাঙা কাঁচ আর জিনিসপত্র। সে খুব সহজেই বুঝে যায় আয়াজ তাকে কেন ডেকে এনেছে। আজ দরজা লাগিয়ে তাকে কিছু অর্ডার করতে যাবে তার আগেই ইনায়েত শান্ত গলায় বলে ওঠে। বুঝতে পেরেছি। এগুলো পরিষ্কার করতে হবে তো? কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। আজ কিছু বলতে গিয়েও থেমে যায়। ইনায়েত খুব ধীরে সুস্থে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকিছু গোছাতে শুরু করে। আয়াজ ধপ করে বিছানায় শুয়ে পড়ে, একটা তাচ্ছিল্য সুরে বলে। সব গুছিয়ে ওই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়বে। এনায়েত কোনো উত্তর দেয় না, সে চুপচাপ নিজের কাজ করতে থাকে। হঠাৎ নীরবতা ভেঙে ইনায়েত শান্ত গলায় বলে ওঠে। আপনি যখন আমাকে পছন্দই করেন না, তখন আমাকে ডিভোর্স দিয়ে দিন। কথাটা শুনে আয়াজ এক প্রকার ইলেকট্রিক শক খেয়ে বিছানায় উঠে বসে। কি বলছো তুমি? সেন্স আছে? তুমি অ্যাশ ফ্যামিলির ক্রাউন মিসেস, সবার চোখে তুমি রয়্যাল। যদিও আমার কাছে কনকিউবাইন। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এরকম একটা লাক্সারিয়াস লাইফ তুমি 7 বার জন্ম নিলেও পাবে না। ইনায়েত একটা মেয়েকে হাসি দিয়ে তার দিকে তাকায়, তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বলে। প্রাচুর্যের দাসী হয়ে বাঁচার চেয়ে মুক্তির দারিদ্র জীবন অনেক বেশি উত্তম, ইয়োর হাইনেস। আশ্ব পরিবারের বড় ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট চলছে, চারিদিকে এক রয়্যালিটি। ইনায়েত যান্ত্রিকভাবে খাবারের উপর চামচ নাড়ছে। সে জানেন না সে খাবার খাচ্ছে নাকি বিষ। সে জানে না সে খাবার খাচ্ছে নাকি বিষ। কিউবানের মেয়ে হওয়ায় এই পরিবারের কেউ তাকে মেনে নেয়নি। আয়াজের চাচাতো ভাই বোনদের বাঁকা কথা আর তুচ্ছতা ছিল সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু ইনায়েত পাথরের মতো শান্ত। সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যায়। পাশে বসে থাকা আয়াজ সব দেখছে, কিন্তু তার অভিব্যক্তিতে কোনো হেলদোল নেই। তার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। হঠাৎ আয়াজের মা মিসেস আয়রা সবাইকে থামিয়ে দিয়ে বলেন। কি করছো তোমরা? থামো, অনেক হয়েছে। এভাবে কেউ কাউকে কথা বলে? মায়ের কথায় আয়াজ তাচ্ছিল্য ভরা গলায় ফোড়ন কাটে। থামবে কেন? ওরা যা বলছে ঠিকই তো বলছে। চিট করে একজন লো ক্লাস মেয়ে আমার ঘাড়ে চেপে বসছে। আয়াজের এই নিষ্ঠুর মন্তব্যটি শোনা মাত্রই ইনায়েত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। এতগুলো অপমান নিঃশব্দে হজম করার পর তাকে এভাবে হঠাৎ উঠে দাঁড়াতে দেখে টেবিলের সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। ইনায়েত সরাসরি মিস্টার ক্যানিত এবং মিসেস আয়রার চোখের দিকে তাকায়। তার ঠোঁটে এক চিলতে শান্ত কিন্তু অর্থপূর্ণ হাসি। সে বলে। আমার একটা কথা বলার ছিল। জানি হয়তো বেয়াদবি হবে,
কিন্তু অনুমতি দিলে বলতে চাই। মিস্টার কেনিত কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় অনুমতি দেন। হুম, বলো। আমি একজন স্টুডেন্ট। প্রতিদিন আমার ক্লাস থাকে। পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং এর আমার একটা আলাদা মার্কেটিং সাইডও আছে। আমি কি সেগুলো এখন থেকে কন্টিনিউ করতে পারি? আপনাদের কোনো সমস্যা হবে না তো? মিস্টার কেনিত হালকা হেসে জবাব দেন। না, না, এতে আমাদের কোনো সমস্যা নেই। মিডিয়া এখনো মিডিয়া এখনো তোমাকে আমাদের পরিবারের অংশ হিসেবে চিনে ওঠেনি, তাই তুমি কাজ করতে পারো। তবে সাবধান, কেউ যেন না জানে যে তুমি আমাদের সাথে আত্মীয়তার সূত্রে যুক্ত। ইনায়েত মাথা নত করে সায় দেয়। জি, অবশ্যই। আমি খেয়াল রাখবো। আমার খাওয়া শেষ, আমি আসছি। বেয়াদবি মাফ করবেন। সবাই তো অবাক। আয়াত সহ সবাই মনে করেছিল সে তার অপমানের জবাব দিবে, কিন্তু এ কি, ও তো অন্য কিছু বলল। দ্রুত পায়ে সে নিজের রুমে চলে আসে। রুমে এসেই সে নাভিদকে ফোন দেয়। নাভিদ তার মতোই একজন জুনিয়র অ্যানালিস্ট। ইনায়েত সরাসরি কাজের কথায় আসে। চল আমরা কাজে নেমে পড়ি। আমি অনুমতি পেয়ে গেছি, একটু পরেই আসছি। ফ্রি এভিডেন্স গুলো নিয়ে রেডি থাকিস। ওপাশ থেকে নাভিদ বলে, ওকে, আমি আসছি। তুই কুইক আয়। আর সারাদিন প্রচুর খাটতে হবে। ফোনটা কেটে দিয়ে ইনায়েত দ্রুত পায়ে চেঞ্জিং রুমে ঢোকে। সময় খুব কম। নিজের লাগেজ থেকে বের করে নেয় বাছাই করা পোশাক। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে আসে, তার অবয়বে মিশে আছে এক কনফিডেন্স। পরনে সলিড কালারের একটা হালকা টপ, তার উপর লেয়ার করা আইভরি শেডের একটা লং কোট, হাই ওয়েস্টেড ওয়াইল্ড লেগ প্যান্টের সাথে কোমরে জড়ানো একটা সিল্ক কালো বেল্ট, মাথায় নিখুঁতভাবে সেট করা ক্রিম রঙের হিজাব, হাতে ডার্ক ব্রাউন রঙের একটা হ্যান্ডব্যাগ, আর পায়ে ম্যাচিং ফ্ল্যাট হিলস। সব মিলিয়ে ইনায়েতকে মনে হচ্ছে কোনো প্রফেশনাল ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজ। ঠিক একই সময় আয়াজও তার পার্সোনাল চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে। দুজনের জন্য এখানে আলাদা ড্রেসিং স্পেসের ব্যবস্থা আছে। আয়াজ সামনে থাকলেও ইনায়েত সেদিকে বিন্দুমাত্র নজর দেয় না। সে আয়াজকে বাতাসের মতো এড়িয়ে নিজের গন্তব্যে পা বাড়াতে যায়, কিন্তু দরজার কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে আয়াজের ধারালো কণ্ঠস্বর ভেসে আসে। অজয়, দাঁড়াও, কথা আছে তোমার সাথে। ইনায়েত দাঁড়ায়, কিন্তু সে ঘুরে তাকায় না। সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আয়াজ দ্রুত পায়ে হেঁটে তার একদম সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝখানে এখন মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আয়াজ সরাসরি ইনায়েতের চোখের দিকে তাকিয়ে বলে, আমার অ্যাকাউন্টের সাথে যে কার্ডটা তোমাকে দেওয়া হয়েছে ওটা এখনই ফেরত দাও। আমার উপার্জিত একটা টাকাও তুমি আর ইউজ করবে না, মনে থাকে জানো। রুমের এক কোণে দামি গিফট বক্সগুলো পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে। রয়্যাল নিয়ম মেনে তাকে যা যা দেওয়া হয়েছিল, ইনাত সেগুলোর সিল খোলারও প্রয়োজন বোধ করেনি। সে উদাসীন চোখে সেই কোণটার দিকে একবার তাকায়, তারপর নির্লিপ্ত গলায় বলে, ওই স্যুপের মধ্যে কোথাও হয়তো আছে, ওগুলো খুলে দেখিনি। কথাটা শেষ করে সে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু আয়াজ তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। সে ছোঁ মেরে চিলের মতো ইনায়েতের বাহু খপ করে চেপে ধরে। ইনায়েত থমকে যায়। আয়াজ হিসিয়ে বলে, আমি বলেছি আমার হাতে এনে দাও। কোথায় যাচ্ছ তুমি? ইনায়েত এক মুহূর্ত স্থির থেকে হ্যাচকা টানে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। দিচ্ছি তো, কিন্তু কথায় কথায় এভাবে হাত ধরার কি আছে? মুখে বলেই তো দেবো। সে গটগট করে হেঁটে গিফট বক্সগুলোর কাছে যায়। কয়েকটা বক্স সরিয়ে কাঙ্ক্ষিত কার্ডটা বের করে আনে। তারপর আবার ফিরে এসে আয়াজের সামনে কার্ডটা বাড়িয়ে দিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, নিন। আয়াজ কার্ডটা ছোঁ মেরে নেওয়ার সময় শব্দ করে হাসে। সে হাসিতে বিদ্রুপ আর অহংকার মাখানো। সে বলে, রয়্যাল লাইফ এনজয় করার জন্য যে জালটা বুনেছিলে সেটা তো ছিঁড়ে গেল, এখন কি করবে? ইনায়েত ওর এই অপমানজনক কথাগুলো কানেই নেয় না। সে সোজা আয়াজের চোখের দিকে তাকিয়ে আলতো হাসে, যে হাসিতে তাচ্ছিল মেশানো। সে খুব ধীর স্থিরভাবে জবাব দেয়, এসবের প্রয়োজন আমার কোনোদিনও ছিল না, মিস্টার। আপনাদের এই তথাকথিত রয়্যাল জীবন আপনাদের মেকি আভিজাত্যের জন্যই তোলা থাক। আমার মতো সাধারণ মানুষের জন্য আপনাদের এই সোনার খাঁচার কোনো মূল্য নেই। বলে ইনায়েত আর এক সেকেন্ড দেরি করে না। নিজের হ্যান্ডব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে তৃপ্ত পায়ে সে রুম থেকে বেরিয়ে যেতে চায়। তখনই আয়াজের দাম্ভিক কণ্ঠস্বর পিছন থেকে ধেয়ে আসে। তোমাকে আমার সাথে বের হতে হবে, চলো।
এইটাই রুল। ইনায়েত তর্কে যায় না, নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানায়। আচ্ছা। ক্যাসেলের দীর্ঘ করিডোর পেরিয়ে তারা এগোয়। সামনের দিকে হাঁটতে হাঁটতে আয়াজ তার ছেলের সুরে বলে ওঠে। নিচের গাড়িতে তোমাকে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু নিতে হচ্ছে। তবে কিছুটা দূরে গিয়ে তোমাকে ড্রপ করে দেব। তোমার মতো কাউকে নিচের গাড়িতে করে নিয়ে ঘোরার রুচি বা ক্লাস কোনোটাই আমার নেই। ইনায়েতের অভিব্যক্তিতে বিন্দু মাত্র পরিবর্তন আসে না। সে চুপচাপ হেঁটে যায়। আয়াজের এই বিষাক্ত অর্থহীন ইগো তার মস্তিষ্কের ধার কাছেও ঘেঁষতে পারে না। তার মাথায় এখন বর্তমান কেস নিয়ে হাজারো শুকনো হিসেব নিকেশ। এসব ফালতু কথা কানে তোলার মতো সময় বা ইন্টারেস্ট কোনোটাই তার নেই। ক্যাসেলের গেট পেরিয়ে আয়াজের গাড়িতে উঠে তারা কিছুটা পথ এগুতেই কষে ব্রেক করে টায়ার ঘষে গাড়ি থামায় আয়াজ। সে ইনায়েতকে আরো কিছু কটু কথা শোনাবে, তার আগে ইনায়েত বরফের মতো শীতল স্বরে বলে ওঠে। ডোন্ট ওয়ারি, ইউনিভার্সিটির কেউ আমাদের এই সো কল সম্পর্কের কথা ঘুণাক্ষরেও জানবে না। কথাটা ছুড়ে দিয়েই সে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। স্টিয়ারিং এ হাত চেপে আয়াজ স্থির জ্বলন্ত দৃষ্টিতে উইন্ডশিল্ডের বাইরে তাকিয়ে থাকে। তারপর একটু সামনে চোখে জানালার কাজ নামিয়ে তীক্ষ্ণ স্বরে বলে। আমার সাথে যেতে বলো চাইলে, এইটুকু ফেভার আমি করতেই পারি। কথাটি শুনে ইনায়েতের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে শুধু একটা উপেক্ষার হাসি দিয়ে মাথা আলতো নেড়ে আয়াজকে সম্পূর্ণ ইগনোর করে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। এই তীব্র অবজ্ঞা আয়াজের রয়্যাল ইগোতে সজোরে চাবুক মারে। তীব্র রাগে ধপাস করে গাড়ির দরজা আটকে দেয় সে। সে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির ক্রাউন প্রিন্স, আর এই সামান্য একটা মেয়ে তার ইগোতে এমন নির্দয়ভাবে ঘুরিয়ে দিচ্ছে। কি স্পর্ধা ওর! রাগে ফুঁসতে ফুঁসতে আয়াজ ভার্সিটির ক্যামব্রিজের উদ্দেশ্যে গাড়ি ছোটায়। ইনায়েত তার স্টুডেন্ট, এই অপমানের প্রতিশোধ সে আজ ক্লাসেই নেবে। বিকেল ৫টা। বাইরের আকাশটা টিপিক্যাল ব্রিটিশ ওয়েদারের মতোই গুমোট। মেঘলা এক আধার নেমে আসছে চারপাধারে। বাথরুমের ভেতর শাওয়ারের স্বচ্ছ পানির ধারা মিশে যাচ্ছে গাঢ় লাল রঙের সাথে। ঝরঝর করে নিচে পড়ছে সেই লালচে পানি। একটা হাই প্রোফাইল ক্রিমিনালের পিছু নিতে গিয়ে ছুরির গভীর আঘাতে ইনায়েতের কাঁধে বেশ জখম হয়েছে। নাভিদ কোনো মতে ফার্স্ট এড করে তাকে ক্যাসেলে ড্রপ করে দিয়ে গেছে। ক্ষত তেমন গভীর নয় ভেবে ইনায়েত নিজেই ব্যান্ডেজটা খুলে ফেলেছিল, কিন্তু ব্লিডিং তো এখন আর বন্ধই হচ্ছে না। পানির অবিরাম ফোঁড়ায় হয়তো রক্তপাত কিছুটা কমবে, এই আশায় সে শাওয়ারের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ব্যথায় নয়, বরং নিজের ওপর রাগে। তার শরীর রি রি করে উঠে, ফ্রাস্ট্রেশনে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করে। ড্যাম ইট! এই আন্ডারকভার মিশনটা সাকসেসফুল করা তার জন্য জীবন মরণের থেকেও বেশি কিছু। একজন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের বিরুদ্ধে সব সলিড প্রমাণ জোগাড় করতে পারলেই সে MI6 জয়েন করার সুযোগ পাবে। তার মামা, যিনি একজন সিনিয়র MI6 এর অফিসার, তিনি তাদের দুই ভাই বোনের এই প্রমিস করেছেন। তারা বয়সে তরুণ হলেও তাদের কাজের ধার অত্যন্ত তীক্ষ্ণ। একজন দক্ষ MI6 অফিসার হওয়াই ইনায়েতের জীবনের একমাত্র ফোকাস। তাই রয়্যাল ফ্যামিলির এই মেকি বিয়ে বিয়ে খেলায় তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শাওয়ার শেষে একটা ওভারসাইজ কালো টি শার্ট আর সাদা ট্রাউজার পরে বেরিয়ে আসে ইনায়েত। ভেজা চুলগুলো থেকে এখনো টপ টপ করে পানি ঝরছে। টাওয়াল দিয়ে ঘষে ঘষে সেগুলো মুছতে থাকে সে। বাথরুমের বাইরে পা রাখতে সে থমকে দাঁড়ায়। দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আয়াজ। তার পরনে একটা নেভি ব্লু টি শার্ট আর হাফ প্যান্ট। শারীরিক গঠনে সে হ্যান্ডসাম, ফর্সা, দীর্ঘদেহী, পেশিবহুল শরীর, সব দিক থেকেই পারফেক্ট এক ভাস্কর্য। কিন্তু এসব ইনায়েতের কাছে একেবারে অর্থহীন। যে জিনিস তার নয় সে জিনিসের দিকে ইন্টারেস্ট ইনায়েত জীবনেও দেখায় না। অন্যদিকে আয়াজের তীক্ষ্ণ শিকারী দৃষ্টি ইনায়েতকে আপাদমস্তক স্ক্যান করে নেয়। এই ক্যাজুয়াল লুকে ওকে আরো বেশি ওয়াইল্ড আর আকর্ষণীয় লাগছে। ঢিলে ঢালা টি শার্ট, ট্রাউজার আর পিঠের উপর অবিন্যস্তভাবে ছড়িয়ে থাকা ভেজা চুল। ইনায়েতের চুলগুলো গাঢ় বাদামি রঙের আর হালকা কোঁকড়ানো। এনায়েতের চুলগুলো গাঢ় বাদামি রঙের আর হালকা কোঁকড়ানো।
চুলগুলো খুব বেশি লম্বাও নয়, কোমর অব্দি ছড়ানো, যেমন সাধারণ মেয়েদের থাকে চুল। সাধারণ আর 10টা ব্রিটিশ মেয়ের মতোই ফর্সা আর সুন্দর সে। তবে তার চেহারায় একটা আলাদা শার্পনেস আয়াজের নজর কাড়ে। সেটা হলো তার বাঁ দিকের গজদাঁত। হাসতে হয়তো সেই দাঁতটা তাকে এক চার্মিং লুক দেয়। কিন্তু আয়াজ এখন পর্যন্ত এই মেয়েটিকে একবারও মন খুলে হাসতে দেখেনি। সবসময় ঠিক একটা ইমোশনলেস রবটের মতোই বিহেভ করে সে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে ইনায়েতকে মেপে নিয়ে ভ্রু কুঁচকে আয়াজ নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করে। ভার্সিটিতে যাওনি কেন আজ? ইনায়েত ওর দিকে না তাকিয়েই তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ধীর পায়ে আয়াজকে পাশ কাটিয়ে যায়। ওর চলাফেরায় শুধু উদাসীনতা। চলতে চলতে শান্ত গলায় জবাব দেয়। আমি কি একবারও আপনাকে কথা দিয়েছিলাম যে আজ ইউনিভার্সিটিতে যাব? আয়াজ মুহূর্তের জন্য আবারও থমকে যায়। সত্যি বলতে ইনায়েতের এই পাল্টা যুক্তি ওর ইগুতে গিয়ে লাগে। ও একদম ঠিক বলেছে, সে তো কিছুই জানায়নি। ইনায়েত ব্যালকনিতে গিয়ে তোয়ালেটা মেলে দিয়ে আসে। হাতের ব্যথায় ভেতরটা কামড়ে ধরছে ওর। মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে কাঁধের মাংস ছিঁড়ে নিচ্ছে। কিন্তু চেহারায় সে যন্ত্রণার এক বিন্দু প্রকাশ পেতে দিচ্ছে না সে। আয়াজ এবার ওর সামনে এসে পথ আগলে দাঁড়ায়। ওর শিকারী চোখজোড়া ইনায়েতের মনের ভেতরটা পড়ে নিতে চাইছে। তাহলে সারাটা সময় ছিলে কোথায়? ইনায়েত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আয়াজের চোখের দিকে সরাসরি তাকিয়ে একদম নিস্পৃহ গলায় বলে। দেখুন, পেপার অনুযায়ী না আমি আপনার সত্যিকারের মিসেস, আর না আপনি আমার মিস্টার। সো আমাদের মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, রাইট? আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই। আয়াজের কাছে ইনায়েতের এই ধারালো যুক্তিগুলো ফুলের মালার চেয়ে বিষাক্ত তীরের মতো বেশি বিচ্ছে। এই মেয়েটা মানুষ না রবট? সবসময় বরফ শীতল গলায় কথা বলে তাকে। অপদস্থ করতে এক মুহূর্ত ভাবে না। আজ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে ইনায়েতের দিকে বাড়িয়ে দেয়। এটা দেখো। ইনায়েত শব্দ না করে কাগজটা হাতে নেয়। আজ মনে মনে অবাক হয়, এই মেয়েটা কি কোনো কিছুতেই বিচলিত হয় না? অন্তত জিজ্ঞেস তো করবে কাগজটা কিসের। সাধারণ কৌতূহল কি নেই ওর? ইনায়েত পেপারটা খুলে চোখ বোলায়। এটা একটা ম্যারেজ কন্ট্রাক্ট পেপার। আইজের স্ত্রী হয়ে থাকতে হলে তাকে কি কি শর্ত মানতে হবে তারই লিস্ট। আগামী 7-8 মাস এই চুক্তি বহাল থাকবে। তারপর সোজা ডিভোর্স। শর্তগুলো বেশ করা, দুজনের পার্সোনাল স্পেস সম্পূর্ণ আলাদা থাকবে। কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। শুধু ইনায়েতকে আয়াজের ফ্যামিলি রুলসগুলো মেনে চলতে হবে। আয়াজের ব্যক্তিগত কোনো জিনিস ইনায়েত ছুঁতে পারবে না। এমনকি বাইরের কারো কাছে আয়াজকে নিজের হাজবেন্ড হিসাবেও পরিচয় দেওয়া যাবে না। নিজের প্রাইভেসি নিয়ে আয়াজ বেশ ভালোই কড়াকড়ি শর্ত রেখেছে। একদম শেষে লেখা এই কন্ট্রাক্ট মেনে নিলে ডিভোর্সের পর আয়াজ ইনায়েতকে $30 মিলিয়ন পে করবে। পুরোটা পড়ে ইনায়েত আর চোখে আয়াজের দিকে তাকায়। ওর চোখের কোণে এক চিলতে কৌতূহল এখন। স্যার, কিছু মনে না করলে একটা পার্সোনাল কোশ্চেন করি? আয়াজ বেশ একটা বস ভাব নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালে ভাঁজ ফেলে বলে। সাহস তো মন্দ না। প্রশ্ন করতে চাও? আচ্ছা, করো। ইনায়েত একদম সহজ ভঙ্গিতে, মনে হয় সাধারণ কোনো আবহাওয়া নিয়ে কথা বলছে, এমন স্বরে জিজ্ঞেস করে। আপনি কি গে? প্রশ্নটা বজ্রপাতের মতো শোনায় আয়াজের কাছে। আয়াজ স্তব্ধ হয়ে যায়। ইনায়েতের মনে হয়েছে এত প্রাইভেসি আর এত কড়াকড়ি তখনই সম্ভব যদি পুরুষটির নারীদের প্রতি কোনো আগ্রহ না থাকে। আজ বিস্ফোরিত নেত্রে ইনায়েতের দিকে তাকিয়ে থাকে। সে যা শুনেছে তা বিশ্বাসই করতে পারছে না। আয়াজ তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে ইনায়েতকে ধমকে ওঠে। হোয়াট দ্য হেল? তোমার স্পর্ধা তো কম না। আমার সাথে মজা করে এমন অবসার্ড প্রশ্ন করছো তুমি? আয়াজের এই ক্রোধ ইনায়েতের গায়ে আঁচড়টুকুও কাটতে পারল না। সে আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চেহারায় বিন্দু মাত্র ভাবান্তর নেই। অত্যন্ত সিরিয়াস এক্সপ্রেশন নিয়ে চোখের পলক না ফেলেই সে শান্ত স্বরে বলে। আমি মোটেই জোর করছি না স্যার। এই কন্ট্রাক্টের এত হাইলি পার্সোনাল কাজগুলো দেখে আমার মনে হলো আপনি হয়তো গে। কথাটা শোনা মাত্রই অপমানে আর রাগে আয়াজের চোয়াল শক্ত হয়ে আসে। গলার রগগুলো সামান্য ফুলে ওঠে তার।
ও দাঁত চেপে প্রায় হেস হেস করে বলে ওঠে। তোমার মতো মেয়ে যাতে আমার ত্রিসীমানায় ঘেঁষতে না পারে সেজন্য কন্ট্রাক্টে এত স্ট্রিক্ট রুলস রেখেছি আমি। আর তুমি আমার ম্যাসকুলিনিটি নিয়ে ডাউট করছো? আজ রাতে যদি তোমার সাথে বাসর করি তবে 1 বছর ঘোরার আগেই তুমি 3 বাচ্চার মা হয়ে যাবে। আয়াজের এই পুরুষতান্ত্রিক আস্ফালন ইনায়তকে বিন্দুমাত্র ভীতু করার বদলে উল্টো চরম বিরক্ত করে। সে একরাশ অবজ্ঞায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। গলার স্বরে শীতলতা এনে বলে, এক্সকিউজ মি স্যার, আমি শুধু লজিক্যালি জানতে চেয়েছিলাম। তাছাড়া বায়োলজিক্যালি 1 বছরে কেউ 3টা বেবি ডেলিভার করতে পারে না। একজন হাই প্রোফাইল প্রফেসর হয়ে আপনার মুখে অন্তত এমন ইললজিক্যাল কথা একদমই মানায় না। তাও আবার আমার মতো একজন ক্লাসহীন মেয়ের সামনে। কথাগুলো কোনো রাগঢাক ছাড়াই সোজাসাপটা ছুরি দিয়ে ইনায়েত আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে। আজকে সম্পূর্ণ ইগনোর করে নির্লিপ্ত ভঙ্গিতে পাশ কাটিয়ে দরজার দিকে হাঁটা দেয়। একজন সাধারণ মেয়ের মুখের উপর দেখানো এমন কোল্ড অ্যাটিটিউড আয়াজের মতো মানুষের পক্ষে টলারেট করা অকল্পনীয় হয়ে দাঁড়ায়। ইনায়েতের এই স্পর্ধা তার আকাশচুম্বী ইগোতে হাতুড়ি দিয়ে মারাত্মক আঘাত করে। সে রাগে ক্ষোভে দ্রুত ঘুরে দাঁড়িয়ে হিসহিস করে বলে ওঠে, তুমি কি আমাকে তোমার ইগো দেখাচ্ছ ইনায়েত? ডেয়ার নট, এমন দুঃসাহস ভুলেও করো না। ইনায়েত হাঁটার গতি কমিয়ে দিয়ে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে আয়াজের দিকে তাকায় সে। চোখের পাতা দু একবার নেড়ে ভাবলেশীন কণ্ঠে তাকে বলে, সো আপনাদের মতো এলিট রয়্যালদের কি আর আমাদের মতো অর্ডিনারি মানুষ ইগো দেখাতে পারে? আমি তো শুধু নিজের জায়গাটা ঠিক আছি। কথাটার কোনো জুৎসই কাউন্টার রিপ্লাই আয়াজের মাথায় এলো না। এক বুক অস্বস্তি আর ক্রোধ চেপে সে অন্যদিকে ঘুরে লম্বা পায়ে হেঁটে সোজা ব্যালকনিতে চলে যায়। ব্যালকনির রেলিং চেপে ধরে সে গভীরভাবে ভাবতে থাকে। সত্যিই তো, এনার তো নিজের জায়গায় একদম ঠিক। আজ তো ভেবেছিল আর 10টা মেয়ের মতো ইনায়ত হয়তো তার সম্পদ আর স্ট্যাটাস দেখে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, অবজ্ঞা বা তাচ্ছিল্য করলে হার্ট হয়ে কাঁদবে, ভেঙে পড়বে। কিন্তু এই মেয়ের তো কোনো রিয়াকশনই নেই। তার মানসিক দৃঢ়তার কোনো দেয়ালই আয়াজ ভাঙতে পারছে না। মেয়েটা এমন কেন? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। লর্ড অ্যাশ পরিবারের গ্র্যান্ড লিভিং রুমে এক জমকালো পরিবেশ বিরাজ করছে। চারপাশের চোখ ধাঁধানো রয়্যালিটির মাঝেই এই পরিবারের সদস্য একে একে সবাই উপস্থিত আছেন। চলুন এই অ্যাশ পরিবারের সমীকরণটা একটু গভীরভাবে মিলিয়ে নেওয়া যাক। আইজের বাবা মিস্টার লর্ড ক্যানিথ অ্যাশ, ভাইদের মধ্যে তিনি সবার বড় এবং পরিবারের প্রধান। ওনার স্ত্রী লেডি আয়রা অ্যাশ, এই দম্পতির বড় সন্তান 31 বছর বয়সী আয়াজ। আয়াজের জন্মের এক দীর্ঘ সময় পর ওনারা আয়াজকে জন্ম দেন। মূলত এই কারণেই ভাই বোনের মাঝে বয়সের এত হিউজ ডিফারেন্স। 20 বছর বয়সী আয়াজ বর্তমানে দেশের বাইরে ফিনল্যান্ডে অবস্থান করছে। আয়াজের সেকেন্ড আঙ্কেল মিস্টার কাইরান অ্যাশ এবং ওনার স্ত্রী মিসেস লুইসা, এই দম্পতির সংসার এক ছেলে এবং 3 মেয়েকে ঘিরে। বড় ছেলে আইভান অ্যাশ, বয়স 29, আর মেয়েদের মধ্যে লারার বয়স 24, থিয়ার 22 এবং পরিবারের অন্যতম ছোট সদস্য লেক্সির বয়স 18। আয়াজের থার্ড আঙ্কেল মিস্টার এডওয়ার্ড আর ওনার স্ত্রী মিসেস রুবি, ওনাদের সংসারে রয়েছে 2 ছেলে আর 2 মেয়ে। ছেলেদের মাঝে 29 বছর বয়সী আইজ্যাক আর 27 বছর বয়সী অ্যারিক। মেয়েদের মধ্যে 21 বছরের ফেইথ এবং 19 বছরের ইনেস। আর হ্যাঁ, ইনায়েত এর পুরো নাম হলো ফ্লোরেন্স ইনায়াত। ইনায়েত ট্রে হাতে সবাইকে কফি সার্ভ করছে। এটাই এই ফ্যামিলির নিয়ম। নতুন বউকে নিজের হাতে কফি বা কোনো স্পেশাল ডিশ বানিয়ে সবাইকে সার্ভ করতে হয়। ইনায়েতও একদম রবটের মতো সেই ডিউটি পালন করছে। কে কেমন ফ্লেভার পছন্দ করে সেই ডিমান্ড অনুযায়ী কফি বানিয়ে সবার হাতে হাতে তুলে দিচ্ছে সে। যদিও এই বাড়িতে কেউ তাকে খুব একটা পছন্দ করে না, সবার চোখেই একটা জাজমেন্টাল লুক, তবু ফর্মালিটি মেনটেন করে কফিটা সবাই রিসিভ করেছে। আজ একদম রিল্যাক্সড মুডে কাউচের মাঝখানে বসে আছে। তার এক পাশে থিয়া আর অন্য পাশে ফেড। আইজের এই
প্লে বয় টাইপ পজিশন আর অ্যাটিটিউড দেখে ইনাদের ভেতরে তাচ্ছিল্যের একটা হাসি তৈরি হয়। তাহলে এর ক্যারেক্টারই মেন প্রবলেম, সে মনে মনে বিড়বিড় করে। ঠিক এই রিজনটার জন্যেই শ্রেয়া নামের ওই কালসাপটা নিজের সেলফিশ খেয়ে পড়ে আমাকে এই টক্সিক সিচুয়েশনে ঝুলিয়ে দিয়ে গেছে। কথাটা ভেবে তপ্ত একটা শ্বাস ছাড়ে ইনায়েত। ফেইত আর আয়াজের হাতে কফির মগ দুটো হ্যান্ড ওভার করে সে যখন থিয়ার দিকে এগোয় ঠিক তখনই ঘটে ইনসিডেন্টটা। থিয়া ইচ্ছে করে ইনায়েতের হাতের উপর পুরো বয়লিং হট কফির মগটা উল্টে দেয়। ধোঁয়া ওঠা ফুটন্ত কফি সরাসরি ইনায়েতের ফর্সা হাতের চামড়ার উপর আছড়ে পড়ে। আয়াজ আর ফেইত সিচুয়েশনের আকস্মিকতার সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। এত সিভিয়র একটা বার্ন হওয়ার পরও ইনাতের ফেশিয়াল এক্সপ্রেশন একটু চেঞ্জ হয় না। তার মুখ থেকে সামান্য সাউন্ডও বের হয় না। সে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। থিয়া একটা ফেক প্যানিক ক্রিয়েট করে ওভার অ্যাক্টিং এর সাথে উঠে দাঁড়ায়। ও মাই গড, আই এম সো সরি। আমি আসলে একদম নোটিস করিনি। তোমার ডিশটা পুরো স্পয়েল হয়ে গেল, সাথে হাড়টাও তো বার্ন হয়ে গেল। সেই টকটকে লাল হয়ে যাওয়া ফোসকা পড়ার উপক্রম হওয়া হাত দিয়েই ইনার ট্রে থেকে আরেকটা ফ্রেশ মগ থিয়ার হাতে ধরিয়ে দেয়। মুখে একটা পারফেক্ট ফেক স্মাইল ঝুলিয়ে সে খুব ক্যাজুয়ালি আই কন্ট্যাক্ট করে বলে, ইটস ওকে, এটা খুব মাইনর একটা ব্যাপার। তোমার তো কোথাও হার্ট হয়নি, দ্যাটস ইট। তুমি কফি এনজয় করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। এই কথা বলে ইনায়েত জাস্ট টার্ন করতে থিয়ার মা মিসেস লুইসা একটু ফর্মালিটি দেখিয়ে বলে ওঠেন, থিয়া, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবে তো। মেয়েটার হাতটা তো ব্যাডলি বার্ন হয়ে গেল মনে হচ্ছে। পুরো ইনসিডেন্টটা আয়াজ খুব ক্লোজলি নোটিস করেছে। থিয়া যে কতটা ইন্টেনশনালি কাজটা করেছে সেটা তার শার্প চোখ এড়ায়নি। সে নিজের চোখে দেখেছে গরম কফিতে ইনায়েতের হাতের চামড়া উঠে যাওয়া হওয়ার উপক্রম হয়েছে। দৃশ্যটা দেখে তার নিজের ভেতরেও একটা গিল্ট ফিল হয়। বুকের ভেতরটা একটু হলেও ছ্যাদ করে ওঠে। কিন্তু নিজের ইগো স্যাটিসফাই করতে আর ইনায়েতকে মেন্টালি হার্ট করার ইন্টেনশন থেকে সে বলে ওঠে, আরে জাস্ট ইগনোর আন্টি, সামান্য হাতে তো পড়েছে। থিয়া মিসেসের মেয়ে, থিয়া মিসেসের মেয়ে, ওর অন্তত এতটুকু করার রাইট বা প্রিভিলেজ তো এ বাড়িতে আছেই। এই কথাগুলো ইনায়েতের ব্রেনে একটু হিট করে না। সে একদম সাইলেন্টলি এক্সপ্রেশনলেস ফেস নিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটা ডার্ক টি শার্ট আর কমফোর্টেবল ট্রাউজার পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোড়া হাতটা একবার দেখে সে। এই সামান্য বার্ন তার কাছে লিটারেলি একটা জোক। আন্ডারগ্রাউন্ড ট্রেনিং এর সেই ডার্ক ডেজগুলোর কথা মনে পড়ে গেল তার, যখন চাবুক দিয়ে স্ক্রিন ছিঁড়ে সেখানে কাঁচা লবণ ঘষে দেওয়া হতো যাতে এক্সট্রিম পেইন টলারেন্স বাড়ে। এনিমি ক্যাম্পে ধরা পড়লে যাতে যে কোনো ব্রুটাল টর্চার সহ্য করার ক্যাপাসিটি থাকে। তার কাছে এই কফের ছ্যাঁকা তো নাথিং। ফোনটা হাতে নিয়ে ইনায়েত নাভিদকে টেক্সট করে। আমি কিছু করতে চাই। ওই দিন সেকেন্ডস ওপাশ থেকে রিপ্লাই আসে। গো অ্যাহেড, যা ইচ্ছা কর। মেসেজটা স্ক্রিনে দেখে ইনায়েতের ঠোঁটের কোণে একটা ডিডলি স্মাইল ফুটে ওঠে। ঠিক তখনই রুমে আয়েজের প্রবেশ করে। আয়েজের উপস্থিতি টের পাওয়া মাত্রই ইনায়েত তার ইমোশন হাইড করে একদম প্রফেশনাল আর গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ায়। আয়েজের চোখে পড়ে গিয়ে সরাসরি ইনায়েতের হাতের উপর। সে লিটারেলি শকড। পুরো হাতটা এখনো টকটকে লাল হয়ে আছে, স্কিন ড্যামেজ স্পষ্ট। ও কি একটু ঠান্ডা পানিও হাতে দেয়নি? কোনো বার্ন অয়েনমেন্টও বা মেডিসিন অ্যাপ্লাই করেনি? এই মেয়েটার বডিতে কি কোনো পেন রিসেপ্টর নেই? আজ আস্তে আস্তে ইনায়েতের দিকে এগোয়, কনফিউজড টোনে জিজ্ঞেস করে, এই, তোমার হাতে কি সিরিয়াসলি কোনো পেন হচ্ছে না? এখনই কিছু লাগোনি কেন? কথাটা শুনে ইনায়েত তাচ্ছিল্যের একটা শান্ত হাসি দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জাস্ট একটা ওয়ার্ডে একদম ক্যাজুয়ালি রিপ্লাই করে, লাগবো। ওকে এভাবে ড্যাম কেয়ার অ্যাটিটিউডে হাসতে দেখে আয়াজ টোটালি স্পিচলেস হয়ে যায়। সে একসেপ্ট করেছিল ইনায়েত হয়তো অন্তত এখন ফেটে পড়বে, রেগে গিয়ে বলবে, আপনি কি করে থিয়ার পক্ষে কথা বলতে পারলেন? আপনি তো সত্যিটা নিজের চোখেই দেখেছিলেন। কিন্তু না, ইনায়েত এমন কিছুই করল না। তার এই ডেডলি সাইলেন্স আর কেয়ারলেস অ্যাটিটিউড আয়াজকে আরো বেশি কনফিউজড করে দেয়।
ইনায়েত জাস্ট একটা শর্ট রিপ্লাই দিয়ে একদম চুপ হয়ে যায়। আজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বেড সাইড ক্যাবিনেটটা খোলে। ভেতর থেকে একটা দামি অয়েন্টমেন্ট বের করে ইনায়েতের দিকে এগিয়ে দেয় সে। ওর চোখে মুখে স্পষ্ট একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউড, মনে হচ্ছে সে অনেক বড় কোনো ফেভার করছে। বেশ তাচ্ছিল্যের সাথেই সে বলে, যদিও তোমার ইনজুরি নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, তারপরও নাও, অয়েনমেন্টটা অ্যাপ্লাই করে নাও। পরে ইনফেকশন হলে আবার নতুন ড্রামা শুরু হবে। ইনায়েতের চোখের পলকও পড়ে না। একদম নির্বিকার ভঙ্গিতে সে নিজের পকেট থেকে এক্স্যাক্টলি সেম ব্র্যান্ডের অয়েন্টমেন্টের একটা টিউব বের করে আয়েজের চোখের সামনে মেলে ধরে। আমার কাছেও আছে, থ্যাঙ্কস, বাট আমি নিজেই অ্যাপ্লাই করে নিতে পারবো। আজ রীতিমতো এম্বারেসড ফিল করে। হাতটা মাঝপথে আটকে যায় তার। হিরোর সাথে গিয়ে এই মেয়ের সামনে তাকে বারবার এভাবে ইনসাল্টেড হতে হচ্ছে। হোয়াট আ পেইন! নিজের ম্যাসকুলিন ইগোতে বেশ বড়সড় একটা ধাক্কা খায় সে। দাঁতে দাঁত চেপে সে হাতটা নামিয়ে নেয়। ইনাত খুব ক্যাজুয়ালি টিউবের ক্যাপটা খুলে নিজের পোড়া ক্ষতের ওপর মেডিসিন লাগাতে শুরু করে। ক্ষতটা বেশ গভীর। আয়াজ তো লিটারেলি শকড হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। এই কড়া মলমটা স্ক্রিনে টাচ করলেই প্রচণ্ড জ্বালা হওয়ার কথা। অথচ ইনায়েতের ফেশিয়াল এক্সপ্রেশনে বিন্দু মাত্র কোনো চেঞ্জ নেই। ওর কি একটুও পেইন হচ্ছে না? হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ শি? আজ নিজের হাতের ওয়াইনমেন্টটা সশব্দে ক্যাবিনেটের উপর রেখে দিয়ে বিরক্তি নিয়ে বিড়বিড় করে। এই জন্যই বোধহয় বলে, দাসীকে কখনো কুইনের স্ট্যাটাস দিতে নেই। এরা কদর বোঝে না। তো আপনাকে কে বলেছে সেই স্ট্যাটাস দিতে? এনায়েত এবার কথার উত্তর দেয়। আজ তো ঠিক এই মোমেন্টটার জন্য ওয়েট করছে। সে এনায়েতের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। একটু দয়া দেখাতে চেয়েছিলাম, বাট ট্রাস্ট মি, তুমি সেটার যোগ্যই নাও। ইনায়েত এবারও কোনো রিয়াকশন দেখায় না। একদম কোল্ড রোবটিক ভয়েসে সে বলে, আপনি মহান, তাই দয়া দেখাতে চেয়েছেন, কিন্তু আপনার মতো হাই ক্লাস মানুষের দয়া নেয়ার মতো স্ট্রেংথ কি আমার আছে? অবভিয়াসলি নেই, তাই আমি নিইনি। দ্যাটস ইট, সিম্পল। আজ এবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, নিজের পজিশনটা তাহলে ভালোই বুঝতে পারছো দেখছি। জি, অন্তত অতটুকু সেন্স আর রিয়েলিটি চেক আছে আমার। আয়াজ আরো কিছু একটা বলতে যায়। ঠিক তখনই কোনো নখ ছাড়াই থিয়ার কাজিন এভা রুমে প্রবেশ করে, যে কিনা আয়াজের বেশ ক্লোজ ফ্রেন্ড। এভা এসে খুব এক্সাইটেড ওয়েতে ক্যাজুয়ালি আয়াজকে হাক করে নেয়। উচ্ছ্বাসিত হয়ে হাসতে হাসতে বলে, হোয়াটসঅ্যাপ হ্যান্ডসাম, কেমন আছিস তুই? শুনলাম বিয়েও করেছিস। আজ বেশ আনকমফোর্টেবল ফিল করে। সে এভাবে পাল্টা হাক করে না, বরং নিজের হাত দুটো আলতো করে ওর কাঁধে রেখে একটু দূরে সরিয়ে দেয়। নর্মালি নিজের হাজবেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে এতটা ফিজিক্যালি ক্লোজ হতে দেখলে যে কোনো মেয়েরই জেলাস হওয়ার কথা। কিন্তু ইনায়াত এই পুরো সিনারিটা টোটালি ইগনোর করে। সে অবজ্ঞার সাথে জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে রুমে সে একদম একা। তখনই এভার নজর পড়ে ইনায়েতের দিকে। ও, এই তাহলে ইনায়াত, সেই কনকিউবাইনের মেয়ে। আজ আর চোখে ইনাতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা নোটিশ করে। সে মনে মনে ভাবে, কি ইগো এই মেয়ের! ওর হাজব্যান্ডের সাথে অন্য একটা মেয়ে এতটা ক্লোজ হচ্ছে, আর সে এমন ভাব করছে যেন নাথিং হ্যাপেন্ড। ডাজ শি ইভেন কেয়ার? ইনাত এবার জানালার বাইরে থেকে চোখ সরিয়ে ডিরেক্ট এভার দিকে তাকায়। তার আই কন্টাক্ট এতটাই শার্প যে এভা একটু হলেও থতমত খেয়ে যায়। ইনাত তীক্ষ্ণ গলায় বলে, মিস এভা, ও সরি, মিসেস অ্যাশি বলা উচিত আপনাকে। এনিওয়ে, আপনি বরং নিজের কথা বলার ম্যানারটা একটু ঠিক করুন। কনকিউবাইনের সন্তান বলে কি আমি মানুষ নই নাকি? আমার সন্তান তো ইললিগাল কোনো ওয়েতে হয়নি যে আপনি আমার সামনে এমন চিপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। নেক্সট টাইম কথা বললে নিজের লিমিটে থেকে কথা বলবেন, ওকে? কথাগুলো শার্প অ্যারোর মতো থ্রো করে ইনায়েত ঘুরে সোজা ব্যালকনির দিকে পা বাড়ায়। আজ আর এভা দুজনে স্তব্ধ হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। আজ একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে হাসে। যাক, ফাইনালি ইমোশনলেস রোবটটা অন্তত কোনো রিয়াক্ট তো করলো। সামথিং ইজ দেয়ার আন্ডার দ্যাট কোল্ড ফেস। সকাল 10টা। অ্যাশ ক্যাসেলের ড্রয়িং রুমের প্রলয়ঙ্করী ঝড় বইছে। থিয়া যে
পেশায় নামজাদা গায়িকা, যার অহংকার আর নামটাকে চারপাশ মুখরিত, তার ক্যারিয়ারের কফিনে আজ শেষ প্যারেকটা ঢুকে দেওয়া হয়েছে। রাত ১টা থেকে শুরু হওয়া এই তাণ্ডব সকাল ১০টায় এসে চরম আকার ধারণ করেছে। ৪জন প্রভাবশালী ডিরেক্টর আর ম্যানেজারের সাথে তার গোপন আপত্তিকর ছবিগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল। নিখুঁত পরিকল্পনায় কেউ এই নোংরামিগুলো ফাঁস করে দিয়েছে। বাইরে মিডিয়ার ফ্ল্যাশলাইট আর সাধারণ মানুষের ছিছিতে কান পাতা দেয়। নিজের ড্রয়িং রুমের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে থিয়া। পরিবারের মানুষদের ক্ষোভের আগুন পড়ছে সে। God! পরিবারের মানুষদের ক্ষোভের আগুনে পুড়ছে সে। রাগের বশে ইতিমধ্যেই তার গালে বসেছে ৭-৮টা কষানো চার। অপমানের আতঙ্কে থিয়ার মেকআপ গলে নামছে কান্না হয়ে। আর এই পুরো ধ্বংসযজ্ঞটা দোতলার করিডোর থেকে তৃপ্তিতে উপভোগ করছে ইনায়াত। তার ভঙ্গিটা একদম স্থির, পড়ে যাওয়া হাতটা অবলীলায় রাখা রেলিংয়ের উপর, হাতের আঙুলগুলো শিথিলভাবে শূন্যে ঝুলে আছে, বা হাতটা আলতো করে চিবুকে ছোঁয়ানো। নিচে থিয়ার এই পতন, এই আর্তনাদ সবকিছু তার কাছে কোনো এক নিখুঁত থিয়েটারের দৃশ্য, আর সে নিজে তার একনিষ্ঠ দর্শক। ইনায়াতের তীক্ষ্ণ দৃষ্টি একবার নিচের থিয়ার উপর থেকে সরে আসে নিজের ডান হাতের দিকে। নিজের হাতের দিকে তাকিয়ে খুব নিচু ফিসফিসে ধারালো স্বরে সে নিজের মনে বলে ওঠে, আমায় পোড়ালে নিজেকেও যে ছাই হতে হবে, এটুকু তো জানা উচিত ছিল ডার্লিং তোমার। থিয়াগঠিত আকস্মিক ঘটনার রেশ এখনো কাটেনি। পুরো রয়্যাল ম্যানশনের আবহাওয়া আগে থেকেই এক অদৃশ্য বরফে ঢাকা। চারদিকে বলতে গেলে ডার্ক অরা বিরাজ করছে। এর মাঝে আয়াজ আর ইনায়েতকে নিজের স্টাডি রুমে তলব করেন আয়াজের বাবা, বর্তমান অ্যাশ ফ্যামিলির কিং। তার এই অপ্রত্যাশিত তলব মানেই নতুন কোনো ঝড়ের পূর্বাভাস। আর এবার তিনি যে রয়্যাল ডিক্রি জারি করলেন, তাতে দুজনেরই পায়ের তলার মাটি আশ্রে যাওয়ার উপক্রম। তিনি কোনো ভনিতা ছাড়াই একদম স্ট্রেট কাট জানিয়ে দেয় রয়্যাল ব্লাড লাইনের উত্তরাধিকার নিশ্চিত করতে আয়জার ইনাদকে খুব জলদি একটি বেবি কনসিভ করতে হবে। সেই বেবি বয় হলে সে হবে ফিউচার ক্রাউন প্রিন্স, আর গার্ল হলে প্রিন্সেস। এই উত্তরাধিকারী পৃথিবীর আলো দেখার সাথে সাথে আয়াজ অফিসিয়ালি কিং হিসেবে ক্রাউন গ্রহণ করবে, আর তার বাবা যাবেন অবসরে। এই সাডেন শকে দুজনেরই কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিল। কোনো মতে ফর্মালিটি মেনটেন করে মাথা নেড়ে তারা নিজেদের রুমে ফিরে আসে। আজ ইনাদের দিকে একবারও না তাকিয়ে বিরক্তির সঞ্চার করে নিজের এক্সপেন্সিভ স্যুট জ্যাকেটটা খুলতে খুলতে সে সাফ জানিয়ে দেয়, লিসেন, আমি তোমাকে টাচ করব না। তোমার থেকে আমার কোনো বেবিও চাই না। সো ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি। কথাটা শুনে ইনায়েতের মগ্ন মুখাবয়বে একরাশ তাচ্ছিল্য আর বিরক্তি ফুটে ওঠে। সে এক পা পিছিয়ে নিজের ফোল্ড করা হাত দুটো বুকের কাছে রেখে পাল্টা সার্কাজম মেশানো গলায় বলে, আপনাকে টাচ করতে কে বলেছে? বেবি তো লাগবে। যান গিয়ে আপনাদের হাই ক্লাস সোসাইটি থেকে আপনার লেভেলের কাউকে মেসেজ বানিয়ে বেবি নিয়ে নিন। আমার সাথে নিতে হবে এমন তো কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস নেই, রাইট? জ্যাকেটটা সোফার উপর ছুঁড়ে মেরে আয়াজ এবার বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ায়। তার চোখের দৃষ্টি এখন ইগুলের মতো তীক্ষ্ণ, ইনায়েতের দিকে তাক করা। চোয়াল শক্ত করে সে বলে, আমি বহু বিয়েতে বিলিভ করি না। আমি আগে তোমাকে ডিভোর্স দেব, তারপর নিজের চয়েসে কাউকে বিয়ে করব, আর তারপর ভেবে নেব। ক্লিয়ার? ইনায়েত অতুলনীয় বিরক্তিতে একটা ডিপ ব্রেথ নিয়ে ফুস করে শ্বাস ছাড়ে। আয়াজের এই চাইল্ডিশ অথচ অ্যারোগেন্ট কথার পাত্তা না দিয়ে সে তার দিক থেকে মুখ ঘুরে ড্রেসিং রুমের দিকে পা বাড়াতে বাড়াতে ক্যাজুয়াল টোনে বলে, তো নিন না ভাই, কে আটকেছে আপনাকে? শুধু শুধু এই ইউজলেস টপিক নিয়ে কথা বলে আমার টাইম ওয়েস্ট কেন করলেন? কথাটা শেষ করে ইনাত চলে যেতে নেয়, কিন্তু আজ তাকে এক পাও এগুতে দেয় না। ইনাতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তার এগুতে মারাত্মক রূপে আঘাত করে। এক ঝটকায় খপ করে ইনায়েতের ডান হাতের কবজিটা চেপে ধরে সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই একটানে ইনায়েতকে একদম নিজের বুকের কাছে টেনে আনে। দুজনের মাঝে এখন 1 ইঞ্চিরও দূরত্ব নেই। আজের চওড়া পেশিবহুল শক্ত বুকের সাথে ইনায়েতের শরীর প্রায় লেপ্টে আছে। আজের উষ্ণ
রাগান্বিত নিঃশ্বাস আছড়ে পড়ছে ইনায়েতের মুখে। এই সাডেন ক্লোজনেস ইনায়েত কিছুটা বিচলিত হয়ে পড়ে। তাও এমন আকস্মিক অ্যাগ্রেশনেও ইনায়েত ঘাবড়ায় না, বরং শক্ত চোখে আয়াজের দিকে তাকায়। এত কাছ থেকে আয়াজকে সে এর আগে কখনো খুঁটিয়ে দেখার সুযোগ পায়নি। আজ প্রথমবার নোটিশ করে আয়াজের বাঁ ভ্রুতে একটা শার্প আইব্রো সিল্ক করা, যা তার রাগী ফেসটাকে আরো ডেঞ্জারাস লুক দিচ্ছে। কপালে এসে পড়েছে মেসড আপ কার্টেন হেয়ারস্টাইলের কয়েকটা অবাধ্য চুল। তার গভীর চোখ দুটোতেই দাউ দাউ করে আগুন জ্বলছে। ইনায়েতের এই ভয়ডরহীন বোল্ড আই কন্ট্যাক্ট আয়াজকে শান্ত করার বদলে আরও ট্রিগার করে দেয়। সাধারণত তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কারো নেই, আর এই মেয়েটা কিনা বিন্দুমাত্র না কেঁপে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। সে দাঁতে দাঁত চেপে একদম ডেডলি গলায় ফিসফিস করে বলল, তোমার কিসের এত পাওয়ার? হ্যাঁ, এত ইগো, এত অ্যাটিটিউড, এত জেদ ঠিক কিসের ভিত্তিতে দেখাও তুমি? ইনায়েতের ঠোঁটের কোণে একটা ওয়ান সাইডেড ডেভিলিশ স্মাইল ফুটে ওঠে। পরিস্থিতির ভয়ঙ্কর রূপ দেখেও সে একদম রিল্যাক্সে অনাসক্ত গলায় আমার তেজ, আমার জেদ, আমার ইগো এগুলোই আমার পাওয়ার। আয়াজ ক্ষিপ্ত হয়ে হিসিস করে ওঠে। শাট আপ! আমাকে তোমার এই ফালতু ইগো দেখানো ট্রাই করবে না, খবরদার। ইনায়েত এক ফোঁটাও না দমে আয়াজের চোখের সেই জ্বলন্ত আগুনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ইগো কারো বাপের কিনা প্রপার্টি নয়। আমি কাকে দেখাবো আর কার থেকে লুকাবো, দ্যাটস টোটালি মাই বিজনেস, মাইন্ড ইট। আয়াজের হাতের মুঠো এবার আরো শক্ত হয়। ইনায়েতের নাজুক কবজিটা প্রায় পিষে ফেলার মতো ধরে সে তাচ্ছিলেওর এক বাঁকা হাসি হেসে বলে, নিজেকে খুব কুল ভাবো, তাই না? আমার মতো একজন রয়্যাল ব্লাড জুটলো তোমার মতো এক সাধারণ স্লেভ লাইক মেয়ের কপালে। তা তোমার মতো বিন্দুমাত্র গ্রেটফুলনেস নেই? নো, একদমই নেই। আয়াজ কয়েক সেকেন্ড সাইলেন্ট থাকে। সে এক্সপেক্ট করেছিল ইনায়েত হয়তো আরো তর্ক করবে, নিজের পজিশন ডিফেন্ড করার চেষ্টা করবে। সত্যি বলতে সে চাইছে ইনায়েত তার সাথে আরো কথা বলুক, ফাইট ব্যাক করুক, তাকে চ্যালেঞ্জ করুক। কিন্তু নিজের এই ওয়ার্ড চাওয়াটা আজ নিজেও রিয়েলাইজ করতে পারে না। ইনায়েত এবার নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য জোরে মোচড় দেয়, কিন্তু আয়াজের হাতের মুঠো আরো টাইট হয়ে বসে। স্টপ! হাত নড়াচড়া করবে না। আমার কথা এখনো ফিনিশ হয়নি। ইনায়েত ব্যঙ্গ করে বলে, কারোর সাথে কথা বলতে হলে তার হাত এভাবে ফিজিক্যালি চেপে ধরতে হয়? এটা কি আপনাদের রয়্যাল প্রোটোকল নাকি, ইয়োর হাইনেস? তুমি কি আমার রয়্যালিটিকে ইনসাল্ট করা ট্রাই করছো? ইনায়েত বাঁকা হাসে। অবশ্যই না, কারণ যারা মানুষকে তুচ্ছ বিষয় নিয়ে অপমান করে তারা পার্সোনালিটি লেস হয়। আর আমি অন্তত ওই চিপ কাতারে পড়ি না। কথাটা ডিরেক্টলি তীরের মতো বেঁধে যায় আয়াজের অহংকারে। সে চাপা থ্রেটনিং গলায় বলে, তুমি কি কথাটা ঘুরে আমাকে বললে যে আমার পার্সোনালিটি নেই? আমি আপনাকে ডিরেক্টলি বলতে যাবো কেন? আমি তো স্পষ্টই বলেছি আমি কাদের মিন করেছি। এখন আপনি যদি নিজে থেকে ওই কাতারে গিয়ে পড়েন তাহলে আপনিও তাই, সিম্পল। বলে ইনায়েত আয়াজের হাতটা নিজের অন্য হাত দিয়ে চেপে ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার হাতটা ছাড়লে বেটার হয়। কিন্তু আয়াজ হাত ধরে না, জেদের বশে আগের মতোই শক্ত করে ধরে রাখে। ছাড়বো না যতক্ষণ আমার কথা শেষ হয়। ইনায়েতের মনে একবার তীব্র ইচ্ছে হয় আয়াজের সেন্সিটিভ জায়গায় একটা সজোরে কিক মেরে নিজেকে এই অস্বস্তিকর অবস্থা থেকে ছাড়িয়ে নিতে। কিন্তু সে নিজের ইমোশন শক্ত হাতে কন্ট্রোল করে। বেশি ফিজিক্যাল স্ট্রেংথ দেখালে আয়াজ ডাউট করবে। আজ বাইরে থেকে নিজেকে যতটা অ্যারোগেন্ট আর ইম্পালসিভ হিসেবে শো করে, ভেতর ভেতর সে যে কতটা ম্যানিপুলেটিভ আর ডিপ ওয়াটার ফিশ তা ইনায়েত খুব ভালো করে টের পায়। তাই ইনায়েত ফিজিক্যাল ফাইট থামিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। ফাইন, বলুন আর কি পয়েন্ট বাকি আছে আপনার? আয়াজ এবার ইনায়েতের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার গলার স্বর হঠাৎ করে সমস্ত রাগ আর এগ্রেশন সরিয়ে একদম সিরিয়াস, রহস্যময় আর ইন্টেন্স হয়ে যায়। তোমার বাবা ঠিক কি মোটিভে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছেন? তার আসল গেম প্ল্যানটা কি সেটা আমাকে বলো। ইনায়েত আয়াজের চোখের দিকে তাকায়। বলে ট্রাস্ট করবেন না। বলো, আমি করব। ইনায়েত ধীর কণ্ঠে ফার্ম গলায় বলে,
দ্য ট্রুথ ইজ, আমি সত্যিই জানি না তিনি কি স্বার্থে এই বিয়ে করে দিয়েছেন। তবে কোনো না কোনো হিডেন মোটিভ অবশ্যই আছে। মিস্টার ব্যারন ইভান তো আর নিজের কোনো সেলফিশ রিজন ছাড়া এক পাও ফেলেন না, রাইট? আয়াজ কথাটা শুনে নিজের কুঁচকানো ভ্রুজোড়া আরো তীক্ষ্ণ করে বলে, তোমার এই ওভার রেটেড ড্রামাটা এবার বন্ধ করো আর আমাকে এক্স্যাক্ট সত্যিটা বলো। ইনায়েত কোনো তাড়াহুড়ো করে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনুভূতির শূন্য ভঙ্গিতে বলে, আপনাকে তো আগেই বলেছিলাম বিশ্বাস করবেন না, তারপরেও অযথাই কষ্ট দিলেন। কথাটা বলেই ইনায়েত একটা হ্যাঁচকা টানে ওর শক্ত মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চায়, কিন্তু আয়াজ এত সহজে ছাড়ার পাত্র নয়। সে হাত তো ছাড়েই না, উল্টো আরো ডোমিনেটিং ভঙ্গিতে আরো শক্ত করে ইনায়েতকে নিজের দিকে টেনে নেয়। ইনায়েত বিন্দু মাত্র রিয়াক্ট করে না, রেগেও যায় না, শুধুমাত্র তার চোখের দৃষ্টিতে ফুটে ওঠে অনন্ত শুদ্ধ বিতৃষ্ণা। বরফের মতো ঠান্ডা গলায় সে বলে, আপনার যদি আমার এই হাতখানা এতটাই পছন্দ হয়ে থাকে, জাস্ট একবার বলুন, আমি হাতটা শরীর থেকে আলাদা করে দিয়ে দিয়েছি আপনাকে। আপনি বরং সেটা এভাবে ধরে রাখুন। এনাদের এমন সাইকোপ্যাথিক উত্তর শুনে আয়াজ চট করে ওর হাত ছেড়ে দেয়। তার ইগোতে মারাত্মক আঘাত লাগে। তাচ্ছিল্য ভরা গলায় সে বলে, গ্রেট, এখন নিজের হাত স্পেশালি স্যানিটাইজ করতে হবে আমাকে, তোমার মতো স্টুপিড মেয়ের হাত ধরেছে বলে। ইনায় তোর কথাটাতে জাস্ট বাতাসে উড়িয়ে দিয়ে অন্যদিকে তাকায়। নিজের ব্ল্যাক ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে আনলক করতে করতে অবকাশ সরে সামনে যেতে যেতে বলে, ড্রামার কোনো শেষ নেই, একদম ফ্রিতে টপ নোচ ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি। আয়াজ পেছন থেকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে। হোয়াট ডিড ইউ জাস্ট সে? ইনায়ত প্রশ্নটা শুনেও না শোনার ভান করে। সে নিজের ফোনে স্ক্রল করতে করতে সোজা ব্যালকনির দিকে চলে যায়। আজ খুব ভালো করেই বুঝতে পারে যে ইনায়েত ইচ্ছা করেই তাকে ইগনোর করছে। তার চোর শক্ত হয়ে আসে। এই মেয়েটা আসলে কি? হু নোজ। পরের দিন ভার্সিটির অডিটোরিয়াম স্টাইলের ক্লাসরুম। ইনায়েত নিজের সিটের পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর ক্লাসের সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে স্বয়ং আয়াজ। তার মাঝে প্রতিশোধ দেওয়ার স্পৃহা কাজ করছে আজ। ক্লাসের মাঝখানে সে ইনায়েতকে একের পর এক এমন সব আউট অফ সিলেবাস আর কমপ্লেক্স প্রশ্ন করছে যা ইনায়েতের সাধ্যের একেবারে বাইরে। ইনায়েতও কোনো এক্সকিউজ না দিয়ে স্ট্রেট কাট বলে দিয়েছে, পারবো না স্যার। কেন পারবে না? পারবো না তাই পারবো না। আই এম সরি স্যার। আর এই স্পর্ধার শাস্তি স্বরূপ সে তাকে পুরোটা 30 মিনিট ক্লাস জুড়ে দাঁড় করিয়ে রেখেছে। সাথে ধরিয়ে দিয়েছেন 7টা টাফ আর লেংথি অ্যাসাইনমেন্ট করে আনার জন্য। ইনায়েত চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজের চোখে একটা ব্ল্যাক ফ্রেমড স্টাইলিশ গ্লাস, পরনে একটা গাঢ় নীল রঙের স্লিম ফিট শার্ট আর অফ হোয়াইট কালারের প্যান্ট। লোকটাকে দেখতে মারাত্মক কুল আর অ্যারোগেন্ট লাগছে, কিন্তু এই লোকটা যে ভেতরে ভেতরে কত বড় একটা ডেভিল সেটা ইনায়েত ছাড়া আর কেই বা জানে। অথচ ভার্সিটির মেজরিটি ফিমেল স্টুডেন্টদের ফার্স্ট ত্রাস হয়ে বসে আছে সে। ইনায়েতের তো তার দিকে তাকাতেও লিটারেলি বমি আসে। সে আসলেই বোঝে না মেয়েরা এসব টক্সিক ম্যানদের মাঝে কি এমন পায় যে একেবারে হামলে পড়ে। আজ হঠাৎ পড়া থামিয়ে মার্কারটা হাতে ঘুরে ইনায়েতের দিকে পয়েন্ট করে প্রশ্ন করে, হাই ইউ, এতক্ষণ এক্স্যাক্টলি কি বিষয়ে লেকচার দিলাম বলো তো? আজ ভেবেছিল ইনায়েত পাজলড হয়ে যাবে, সবার সামনে হিউমিলিয়েট হবে, কিন্তু সে অত্যন্ত নিখুঁত আর কনফিডেন্টলি পুরো টপিকটা এক নিঃশ্বাসে এক্সপ্লেন করে দেয়। ওকে শাস্তি দিয়ে এতক্ষণ আয়েজের ভেতরটায় বেশ একটা স্যাডিস্টিক শান্তি কাজ করছিল, কিন্তু ওর পারফেক্ট অ্যান্সার শুনে ওর ইগুতে আবারও আঁচড় লাগে। ভেতরে ভেতরে অশান্তির আগুন জ্বলে ওঠে। ক্লাস টাইম ওভার, স্টুডেন্টরা বের হতে শুরু করে। আজ ইনায়েতের বেস্ট ফ্রেন্ড অ্যারিজা ক্লাসে আসেনি, তাই সে একা একাই নিজের ব্যাগটা গুছিয়ে করিডোর পেরিয়ে মেন গেটের দিকে এগোয়। গেটের সামনে আসতেই হঠাৎ দেখা হয়ে যায় ওর এক সিনিয়রের সাথে। ছেলেটাকে দেখলেই ইনায়েতের চরম বিরক্তি লাগে, একটা চিপ ভাইব আসে ওর কাছ থেকে। তারপরও সোশ্যাল কার্টেসি মেনটেন করে ইনায়েত ওর কথার উত্তর দেয়। ক্যাজুয়াল কিছু কথাবার্তা চলতে থাকে ওদের মাঝে। ঠিক এমন সময় আজ নিজের বিলাসবহুল স্পোর্টস কারটা নিয়ে ওদের পাশ দিয়ে
যাওয়ার সময় হঠাৎ একটা সজোরে ব্রেক কষে। টায়ারের তীক্ষ্ণ শব্দে সবাই সেদিকে তাকায়। এরপর মুহূর্তেই সে স্পিড বাড়িয়ে চলে যায়। তবে যাওয়ার সময় গাড়ির কালো গ্লাস ভেদ করে তার শিকারী দৃষ্টিটা স্থির ছিল ইনায়েতের উপর। ইনায়েত এসব পাত্তা না দিয়ে ধীরে ধীরে কাঁধের ব্যাগটা ঠিক করে ভার্সিটি থেকে বেরিয়ে আসে। ওদিকে আয়াজ কিছু দূর গিয়ে রাস্তা ফাঁকা দেখে গাড়িটা সাইড করে থামিয়ে অপেক্ষা করতে থাকে। তার উদ্দেশ্য ইনায়েতকে লিফট দেওয়া নয়, বরং ওই সিনিয়রের সাথে ওর ইকুয়েশনটা কি সেটা বোঝার চেষ্টা করা। আয়াজের ভেতর কেমন যেন একটা চাপা জ্বলন্ত রাগ কাজ করছে। যতই হোক, মেয়েটা লিগেলি ওর ওয়াইফ। তার মিসেসের সাথে অন্য কোনো থার্ড ক্লাস ছেড়ে কেন এভাবে হেসে কথা বলবে? পরক্ষণেই আবার সে স্টারিং হুইলে সজোরে ঘুষি মেরে নিজেকে সামলে নেয়। ড্যাম ইট, বলুক কথা, তাতে আমার কি? আই ডোন্ট কেয়ার। সাইড মিরের চোখ পড়তে সে দেখতে পায় ইনায়েত হেঁটে হেঁটে বেশ কিছুটা কাছাকাছি চলে এসেছে। সে ভেতরে থেকে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিয়ে অত্যন্ত কমান্ডিং আর অথরিটিভ টোনে বলে। গাড়িতে এসো। ইনায়েত গাড়ির খোলা দরজাটার দিকে একবার তাকায়, তারপর ঠাস করে দরজাটা আটকে দিয়ে একটা শান্ত অথচ তাচ্ছিল্য ভরা হাসি হাসে। রয়্যালদের পাশে কম নোর মানায় না স্যার। আর আপনার এই গাড়িতে ওঠার কোনো ইচ্ছে নেই আমার। কথাটা বাতাসে জাস্ট ছুড়ে দিয়ে ইনায়েত ঘুরে দাঁড়ায়। নিজের কনফিডেন্ট পদক্ষেপে একা সামনে থেকে হাঁটা ধরে সে। আয়াজের মতো একজন মানুষের সাথে একই গাড়িতে যাওয়ার ইন্টারেস্ট, মুড বা রুচি কোনোটাই তার নেই। লাইফের এই পর্যায়ে এসে এসব সস্তা ইমোশনাল ড্রামা টলারেট করার মতো টাইম আর এনার্জি কোনোটাই সে ওয়েস্ট করতে রাজি নয়। মাথার ভিতর এখন শুধু নেক্সট মুভ নিয়ে প্রফেশনাল ক্যালকুলেশন। কারেন্ট কেসটা অলরেডি সলভড। আগামীকাল থেকে স্পেশাল ইন্টেলিজেন্স MI6-এ তার নাভিদ আর এরিজের নতুন জয়নিং। আজ হেডকোয়ার্টার ফাইনাল রিপোর্টিং সাবমিট করে রানিং প্রজেক্টর পুরোপুরি ক্লোজড চ্যাপ্টার করতে হবে। এরপর নেক্সট কি ডেডলি মিশন অ্যাসাইন হয়, কার কমান্ডের আন্ডারে কাজ করতে হয়। ব্রেনের ভেতর চলা AI ভোল্টেজ থটলেস এর মাঝখানে অন্য কোনো ইউজলেস জিনিসের স্পেস নেই। সত্যি বলতে আয়াজের এই সব ফাউ-ছাউ কথা তার ব্রেনের কোনো ইম্প্যাক্টই ফেলে না। ইনায়েত এতটাই ফোকাসড যে সে মাঝে মধ্যে তো ভুলে যায় আয়াজ নামের এই পার্সনটা অন পেপার তার লিগ্যাল হাজবেন্ড। অন্যদিকে ইনায়েতের এই আইস কোল্ড ইগনোরেন্স আয়াজের মেল ইগোতে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হিট করে। ওর এমন অবজ্ঞায় তীব্র ইনসাল্টেড ফিল করে, রাগে ব্লাইন্ড হয়ে যায় আয়াজ। অপমানে তার পুরো শরীর কাঁপতে থাকে। রাফলি গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয় আয়াজ। ইঞ্জিনের গর্জনের সাথেই তার ভেতরের ডার্কনেস জেগে ওঠে। তার চোখের দৃষ্টিতে এখন পিওর ডেক্সট্রাকশন আর সাইকোপ্যাথিক জেদ। উইন্ডশিল্ডের ভেতর দিয়ে সামনে হেঁটে যাওয়া ইনায়েতের ফিগারের দিকে তাকিয়ে তার টার্গার ফিক্সড হয়ে যায়। গাড়িটা ডিরেক্ট এক্সিলারেটর করে ইনায়েতের শরীরের ওপর দিয়ে ড্রাইভ করা। আজ এই এরোগেন্ট মেয়েটাকে কবরে না পাঠানো পর্যন্ত তার ভেতরের প্রতিহিংসার আগুন কিছুতেই শান্ত হওয়ার নয়। পুরো লাইফেও কেউ তাকে এতটা হিউমিলিয়েট করার সাহস দেখায়নি। প্রতিনিয়ত যতটা অ্যাটিটিউড আর ইগনোরেন্স ইনায়েত তাকে দেখিয়ে চলেছে, স্টিয়ারিং হুইলটা এত শক্ত হাতে গ্রিপ করে যে আয়াজের হাতের রগগুলো স্পষ্ট হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে ওঠে। গেম ওভার। এনায়েত, আজই হতে যাচ্ছে তোমার লাইফের লাস্ট ডে।